ভাষা হলো পান্ডুল, হাতিয়া, কুনাইগাছ, খেতরাই বা পৌরসভা। আমরা যদি আমাদের এলাকাকে দেখি, আমাদের এলাকার মধ্যে কি আমরা পাবো যে গাজীপুরের কোনো মানুষ আমাদের পাবো? আমরা কি পাবো আমরা কি পাবো যে ধরেন যে বাংলাদেশের বাইরে বাংলাদেশের কোনো মানুষ আমাদের কাজ করতেছে আমরা পাবো না? কেন পারবো না? আমরা পারবো না এই কারণে যে বাংলাদেশের যে সকল থানা আছে বা বাংলাদেশের যে সকল জেলা আছে, বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের ধনী এবং দরিদ্রের একটা ইন্ডেক্স আছে, একটা তালিকা আছে। এই তালিকার মধ্যে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটা তার নাম আছে, সবচেয়ে ধনী থানা কোনটা তার নাম আছে, কোন থানার মধ্যে লোকজন পড়াশোনা করে বেশি তার নাম আছে, কোন থানার মধ্যে সবচেয়ে লোক পড়াশোনা করে কম তার নাম আছে। দুঃখজনকভাবে সত্য হলো যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে যে 2-3টা জেলা হলো সবচেয়ে দরিদ্র, দুঃখজনকভাবে সত্য হলো আমাদের কুড়িগ্রাম জেলা সেই 2-3টে জেলার মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু কেন? মহান মুক্তিযুদ্ধে তো আমাদের কুড়িগ্রামের অবদান কম না। 2000 সালে তো রৌমারীর একটা বড়াই বাড়িতে বিশাল একটা যুদ্ধ হয়েছিল, মনে আছে আপনার? এখানে তো কুড়িগ্রামের ভূমিকা কম না। বাংলাদেশের যে মাত্র 2জন মহিলা বিপ্লবী আছে তার মধ্যে আমাদের কুড়িগ্রামের একজন আছে। এই যে 24-এর যে 36-এর বিপ্লব হলো, এই বিপ্লবের মধ্যে কুড়িগ্রামের আমাদের শহীদ আছে। তো বাংলাদেশের যে কোনো জাতীয় ক্রাইসিসে, বাংলাদেশের যে কোনো প্রয়োজনে আমরা কুড়িগ্রামের মানুষ, আমরা উলিপুরের মানুষ যথেষ্ট ভূমিকা রেখেছি। বাট দুঃখজনক হলেও বাংলাদেশের যতগুলি থানা আছে এই থানাগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র থানাটার নাম কি? এই উলিপুরের একজন দরিদ্র থানার মানুষ হিসেবে যে আমরা খুবই লজ্জিত তা না, আমরা গর্বিত। আমরা গর্বিত এই অর্থে যে 400 কিলোমিটার দূরে হলো এখানে আমরা এসেছি, হাড়ভাঙা পরিশ্রম করে আমরা আমাদের পরিবারের পরিজনের দায়িত্ব কাঁধে নিয়েছি। এখানে আমরা কষ্ট করতেছি, বাট এই কষ্টের মাধ্যমে আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি উলিপুরের মধ্যে আমার যে মা আছে, উলিপুরের মধ্যে আমার যে বাবা আছে, উলিপুরের মধ্যে আমার যে সন্তানটা আছে, উলিপুরের মধ্যে আমার যে ভাই বা আমার বোন আছে, আমার ভাই বোন বাবা মা যেন ভালোভাবে থাকে। এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আরো একবার মোবারকবাদ জানাই। শত কষ্ট হলেও এখানে থেকে বিদেশ থেকে যখন মানুষ টাকা পাঠিয়ে রেমিটেন্স যোদ্ধা হয়, আপনারাও এইখান থেকে উলিপুরে টাকা পাঠানোর মাধ্যমে উলিপুরের জন্য রেমিটেন্স যোদ্ধা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি উলিপুরেরই সন্তান। আমার ছোট্টকাল কেটেছে উলিপুরে, খেতরাইতে আমার বাড়ি। এবং এখানে একজন বললো যে আমার আত্মীয় আছে, এবং এখানে আপনি খুঁজলে হয়তো পাবেন যে আমার বন্ধু বান্ধব আছে, আমার দূর সম্পর্কের কাছের সম্পর্কের আত্মীয় আছে, পাড়া প্রতিবেশী আছে, আমার আব্বাকে চেনে আমার আব্বার বন্ধু বান্ধব, আমার দাদাকে চেনে আমার দাদার বন্ধু বান্ধব বা দাদার আত্মীয়। উলিপুরে যেহেতু জন্ম, সেহেতু ছোটকাল থেকে আপনারা যেমন উলিপুরটাকে দেখেছেন, আমিও উলিপুরকে দেখেছি। আমরা যদি আমাদের ছোটকালকে মেমোরি করি যে আমরা আমাদের ছোটকালে উলিপুরটাকে কেমন দেখেছি, তাহলে আপনাদের চোখে ভাসবে যে আমরা দেখতেছি যে আমাদের অর্থশালী কিছু লোক ছিল, নদী আসছে, নদী ভাঙতেছে, আস্তে আস্তে এই লোকগুলো দৃশ্য হয়ে গেছে, ঠিক কিনা? আপনারা যদি উলিপুরের আমাদের অতীত স্মৃতি মনে রাখেন, এখনকার স্মৃতি মনে রাখেন, আপনি অনেক মানুষের কাছে গল্প শুনবেন যে আমার বাবা অনেক জমিদার ছিল, আমাদের অনেক অর্থ সম্পত্তি ছিল, আমাদের অনেক টাকা পয়সা ছিল, কিন্তু নদীর কারণে এগুলো বিলীন হয়ে গেছে। আমরা আমাদের জীবদ্দশায় দেখেছি যখন কার্তিক মাস আসে, যখন ভাদ্র মাস আসে, যখন ধানের ফলন থাকে না, আমরা দেখেছি এখনো সেটি আছে যে অনেক মানুষের 3 বেলা খাবার ঠিক মতো জোটে না। আমাদের যারা বোনেরা আছে ওনারা অনেক সাক্ষী, ওনারাও দেখবেন যে আমরা উলিপুরের মধ্যে অনেক মানুষকে দেখেছি যে এলাকার মধ্যে সবচেয়ে একটু বিত্তশীল মানুষ, সে হয়তো ভাত রান্না করেছে, কিন্তু কার্তিক মাসের মধ্যে খাবার জায়গা নেই বা খাবার মতো কিছু নেই,
তখন একজন বোনকে তার বাসা পাঠিয়ে দিয়েছে যে ভাতের যে ভাতটা আছে ভাতটা অন্তত নিয়ে আসো, আমরা কেউ খাই, ঠিক কিনা? আমাদের যে বাংলাদেশে জন্ম, এই বাংলাদেশের জন্ম নিয়ে একজন মানুষ সাবলীলভাবে খুবই ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছে, আর আমাদের সেই বাংলাদেশে জন্ম হয়েও স্বাধীনতার 53 বছর পরেও আজকে আপনার যেখানে বাড়ি, আপনার এই বাড়ি থেকে যদি আপনি এই দিকের 100টা ঘর গোনেন, আপনার বাড়ি থেকে যদি আপনি সামনের দিকের 100টা ঘর গোনেন, আপনার বাড়ি থেকে যদি আপনি বামের দিকের 100টা ঘর গোনেন, আমাদের স্ট্যাটিস্টিক্স বলে, বাংলাদেশের পরিসংখ্যান বলে, এই 100 জন মানুষের মধ্যে কুড়িগ্রামের মধ্যে উলিপুরের মধ্যে আপনারা 46 জন মানুষ পাবেন যে মানুষটা ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারে, এবং 26 জন মানুষ পাবেন যে মানুষটা কোনো রকম 3 বেলা খেয়ে পড়ে গেছে। তার মানে 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ দরিদ্র সীমার কাছাকাছি এখনো আমাদের উলিপুরের মধ্যে থেকে গেছে। এই দরিদ্র সীমার একজন মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, মানে যে বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে যে দুঃখী দেশগুলো আছে তার মধ্যে একটা, কিন্তু এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে সুখী দেশ তার মধ্যে একটা হলো সুইডেন, ইংরেজ ছিল, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এই দেশগুলো হলো পৃথিবীর সবচেয়ে সুখী দেশ। সুখী দেশ এই অর্থে যে জাগতিক অর্থে আপনি সেখানে কোনো মানুষকে অভাবে দেখবেন না, জাগতিক অর্থে কোনো মানুষকে আপনি অনাটনের মধ্যে দেখবেন না। শুধু 3 বেলা খাবার না, একজন মানুষের নরমাল জীবনযাত্রা হলো তার অন্তত একটা গাড়ি থাকবে, একটা কার থাকবে। এইটা হলো একজন গরিব মানুষের বৈশিষ্ট্য, মানে যে খুবই গরিব তার অন্তত একটা গাড়ি থাকবে। এবং তাদের দেশের সিস্টেমটা হলো এরকম যে আপনি যদি কিছুই না করেন তাহলে সরকার থেকে আপনাকে যে সহযোগিতাটা দেওয়া হবে, এই সহযোগিতাটাতে আপনি খুব সুন্দরভাবে খেয়ে পরে বেঁচে হলিডে করে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। এই কারণে তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা। উলিপুরের একজন সন্তান হিসেবে উলিপুরের মধ্যে যেরকম আমি একজন দুঃখী মানুষের জীবন দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাদেরকে পৃথিবীর একজন সুখী মানুষের জীবনও দেখার দান করেছে। এবং আপনারা খুশি হবেন যে আমি সুইডেনের মধ্যে স্টকহোম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। যে স্টকহোম ইউনিভার্সিটি হলো পৃথিবীর টপ 50টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা। এবং আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারের নাম কি? নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কারের ফান্ডিং করে কারা? এই সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় নোবেল যারা ফান্ড করে এদেরও 2-1টা প্রজেক্টে আমার কাজ করার অভিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। ঠিক একইভাবে সুইডেনে পড়াশোনা শেষ করে আমি লন্ডনে মুভ করেছি, এবং লন্ডনে আমি যে মুভ করেছি, লন্ডনে আমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যেটা বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে ব্যারিস্টার যাদেরকে বানায় যে বিশ্ববিদ্যালয়গুলো, এই ব্যারিস্টার বানানোর মধ্যে টপ যে বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে পড়ার তৌফিক দিয়েছে। এবং এই সুইডেনে, ইংল্যান্ডে, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যেখানেই গিয়েছি সেখানে বাংলাদেশের কমিউনিটির সাথে আমি কাজ করেছি এবং কমিউনিটির কাজগুলোতে নেতৃত্ব দিয়েছি। আমি যখন সুইডেনে ছিলাম তখন ওখানে স্টুডেন্ট এবং প্রফেশনাল যারা বাংলাদেশে আছে তাদের সভাপতি ছিলাম। আমি যখন লন্ডনে ছিলাম, লন্ডনে যারা বাংলাদেশ থেকে যারা যায়, যারা স্টুডেন্ট এবং প্রফেশনালস থাকে, তাদের আমি 4 বছরের সভাপতি ছিলাম, 4 বছরের সেক্রেটারি ছিলাম। এবং বার অ্যান্ড ল শেষ করে আমি পৃথিবীর সবচেয়ে যেটা বড় কোর্ট, ইংল্যান্ড এবং ওয়েলসের কোর্ট, এই কোর্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আমি সেখানে প্র্যাকটিস করেছি। এই গরিব একটা এলাকা থেকে উলিপুরের কাদামাটিতে হেঁটে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দরিদ্রতম দেশ, ধনীতম দেশ, উন্নয়নশীল দেশ, উন্নয়নতম দেশ, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ, পৃথিবীর মধ্যে ডেমোক্রেসির সবচেয়ে ভালো দেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুডিশিয়ারি দেশ, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প বয়সের মধ্যে আমার দেখার সুযোগ দিয়েছে। এই যে আমার এই ছোট্ট জীবনে আমার যে পথ চলা, আমি যেভাবে উলিপুরকে দেখেছি, আমি যেভাবে কুড়িগ্রামকে দেখেছি, আমি যেভাবে রাজশাহী যখন পড়াশোনা করেছি আমি রাজশাহীকে দেখেছি, আমি যেভাবে ঢাকাকে দেখেছি, আমি যেভাবে সুইডেনকে দেখেছি, ফিনল্যান্ডকে দেখেছি, ইংল্যান্ডকে দেখেছি,
ইউরোপীয় ইউনিয়নকে দেখেছি, পৃথিবীর বিভিন্ন অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, অর্গানাইজেশন, অনেক কিছুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বসার, দেখার, পার্টিসিপেট করার, কথা বলার সুযোগ দিয়েছে, এই সব মিলে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি মনে করি যে উলিপুরের মধ্যে যদি আমরা 10টা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি, ক্ষমতায় যেই আসুক না কেন, এমপি যেই হোক না কেন, আমরা নিজেরাই নিজেদেরকে উলিপুরের এমন একটা মডেল থানায় পরিবর্তন করতে পারবো যে উলিপুর শুধুমাত্র কুড়িগ্রামের নয়, উলিপুর শুধুমাত্র বাংলাদেশের নয়, উলিপুর বিশ্বের মধ্যে একটা মডেল থানা হিসাবে পরিবর্তিত হতে পারবে ইনশাআল্লাহ। আমি এজন্য উলিপুরের উন্নয়নের জন্য 10টা পদক্ষেপ হাতে নিয়েছি। 10টা পদক্ষেপের একটা পদক্ষেপ হলো, আমাদের উলিপুরটাকে আমি দেখতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম আমি দেখেছি, আমি আমার এই উলিপুরটাকে দেখতে চাই হলো 5-0 উলিপুর। মানে এমন একটা উলিপুর দেখতে চাই যে উলিপুরের মধ্যে একজন মানুষও না খেয়ে মরে না। আমি এমন একটা উলিপুর দেখতে চাই যে উলিপুরের মধ্যে একজন মানুষ এরকম নাই যাকে রাস্তায় ঘুমাতে হবে, যার মাথার উপরে একটা ছাউনি নাই, একটা ঘর নাই। আমি এমন একটা উলিপুরকে দেখতে চাই যে উলিপুরের মধ্যে এমন একজন মানুষ থাকবে না যে মানুষটা অসুস্থ এবং চিকিৎসা সেবা না নেওয়ার কারণে আস্তে আস্তে এই মানুষটা মৃত্যু থেকে ঝুঁকে পড়তে থাকে, কিন্তু তার চিকিৎসা হচ্ছে। এই জন্য আমি একটা প্রজেক্ট নিয়েছি, এই প্রজেক্টের নাম হলো 5-0 উলিপুর। যে এই উলিপুরের মধ্যে চিকিৎসাহীনতা, ক্ষুধাহীনতা, দারিদ্র্যহীনতা এই ধরনের কোনো কিছুর আর যেন অবস্থান না থাকে। আমি ইতিমধ্যে কয়েকটা প্রোগ্রাম করেছি। আমি আপনাদেরকে আমার বাস্তব জীবনের আপনাদের একটা গল্প বলবো। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর এরপর আমি সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির মধ্যে গিয়ে আমি মাস্টার্স করেছি, এমএসসি করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি হলো ভূতত্ত্ব এবং খনিবিদ্যা বিভাগে। অর্থাৎ আমাদের যে চর হয়, আমাদের যে নদী হয়, আমাদের যে নদী ভাঙে, আমাদের যে নদী গড়ে, সাধারণ মানুষ হিসেবে আপনারা এক চোখে দেখেন যে নদী এভাবে গড়ে, এভাবে ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছে, আমি ওই সাবজেক্টে পড়েছি যে নদীর কিভাবে উৎপত্তি হয়, নদী কিভাবে ভাঙে, কি করে প্রতিরোধ করতে হবে, কি করে ঠিক করতে হবে। এটাই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সো এই জায়গা থেকে আমি পড়াশোনা যখন শেষ করলাম, তখন আমার একজন বন্ধু বা আমার একজন সহপাঠী, সে আমাকে বুদ্ধি দিল যে তুমি যদি এই জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে তুমি হয়তো একটা স্কলারশিপ পেতে পারবে। এবং এই স্কলারশিপটার দাম হলো বাংলাদেশের টাকায় আপনি হিসাব করলে 50 লাখ টাকারও বেশি। ধরে নেন যে এই বন্ধু আমাকে 1 টাকাও দেয় নাই, আমাকে শুধু বুদ্ধিটা দিয়েছে। আর এই বন্ধুটা, সে আমাকে এই বুদ্ধিটা দেয়নি, আমাকে 50 লক্ষ টাকা দিয়েছে। যে বন্ধুটা আমাকে বুদ্ধি দিল, এই বুদ্ধিতে আমি স্টকহোমে গেলাম, সেখানে ডিগ্রি নিলাম। আমি লন্ডনে গেলাম, সেখানে পারেট ল করলাম, ব্যারিস্টারি করলাম, পড়াশোনা করলাম, সেখানে প্র্যাকটিস করলাম, বাংলাদেশে কন্ট্রিবিউশনের জন্য রেডি হলাম, বাংলাদেশে চলে আসলাম। আর একজন বন্ধু ধরেন আমাকে যে 50 লাখ টাকা দিত, এই 50 লাখ টাকা আর এই যে একটা ছোট্ট বুদ্ধি, এই দুইটা বুদ্ধির মধ্যে আর টাকার মধ্যে কোনটার দাম সবচেয়ে বেশি? এই বুদ্ধির দামটা কিন্তু এই টাকার চেয়েও অনেক বেশি। আমি চিন্তা করে দেখেছি আমাদের যে উলিপুর থানা, এই উলিপুর থানা থেকে কিছু লোক এইখানে এসে কাজ করবে, এতটুকুই উলিপুর থানার উন্নয়নের জন্য যথেষ্ট নয়। এই জন্য আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি কয়েক মাস আগে যারা উলিপুরের ছাত্রছাত্রী যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাদের সাথে আমি বসেছি। তাদেরকে নিয়ে আমি একটা ওয়ার্কশপ করেছি, যে ওয়ার্কশপের মধ্যে হার্ভার্ড মানে হলো পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয়। 1 নম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অক্সফোর্ড, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা তাদের সাথে বসেছি, তাদেরকে এইটা জানানোর জন্য যে আমার যেমন একজন বন্ধু আমাকে একটা বুদ্ধি দিয়েছে, ঠিক এই অসংখ্য ভাইরা আমাদের উলিপুরের ভাইদেরকে এই বুদ্ধিটা দিক যে পৃথিবীর কোন দেশের মধ্যে স্কলারশিপ আছে, কোথায় অ্যাপ্লিকেশন করা যায়, কিভাবে যাওয়া যায়।
এবং এই বুদ্ধি পরামর্শ যদি আমরা কন্টিনিউয়াস দিতে থাকি, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা এখন একটা ফেসবুক গ্রুপ করে রেখেছি। এই গ্রুপের মধ্যে পৃথিবীর যত দেশের স্কলারশিপ আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোনটা কি করতে হবে, কি না করতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে, এই সব ইনফরমেশনগুলো আমরা অ্যাভেলেবল করি। ইনশাআল্লাহ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বা অগাস্ট মাসের মাঝামাঝি থেকে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে সবার জন্য। আমি মনে করি আমাদের উলিপুরের ছাত্র ভাইরা যদি এইভাবে মেন্টরিং পায়, আজকে যদি আপনারা বাংলাদেশের বাইরে দেখেন তাহলে আপনারা দেখবেন যে উলিপুরের মানুষ দেশের বাইরে থাকে। কিন্তু আপনি একটা স্বপ্ন দেখেন। আমি আমার আরেকটা অভিজ্ঞতা বলি যে আমার সংগঠনের দায়িত্ব হওয়ার কারণে এবং দেশের বাইরে আমি কাজ করার কারণে আমি পৃথিবীর বিভিন্ন দেশে আমি থাকি। আমি যখন যে দেশে যাই, যার সাথে দেখা হয় বাংলাদেশি ভাইয়েরা বা অন্যান্য ভাইয়েরা, তাদেরকে জিজ্ঞেস করি নাম কি, তোমার বাড়ি কোথায়। আমার এই দীর্ঘ বিদেশের জীবনে আমি একদিন খুব খুশি হয়েছি এই কারণে যে আমি যাকে জিজ্ঞাসা করি কোনোদিন আমি কুড়িগ্রাম আর উলিপুরের মানুষ পাই। একদিন আমি একটা দেশের নাম গিয়েছি, আপনারা জেনে থাকবেন, ইউরোপের একটা দেশের নাম হলো মাল্টা। মাল্টার মধ্যে আমি একটা প্রোগ্রামে গিয়েছি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যে ভাইটা আমাদের গাড়ি চালাচ্ছে তাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। এবং সে আমাকে আমার জীবনে প্রথম বললো যে তার বাড়ি হলো কুড়িগ্রাম। আমার বুকটা ভরে গেল যে অ্যাটলিস্ট আমরা অন্তত একটা কুড়িগ্রামের মানুষ দেশের বাইরে পেয়েছি। হয়তো আছে বাট আমার পরিচিত নাই। এরপর আমি তাকে জিজ্ঞাসা করলাম কুড়িগ্রামের কোথায়, তখন সে বলে উলিপুর। এবং আমার জীবন দশা প্রথম আমি উলিপুরের নামটা অন্য কারো মুখ থেকে শুনলাম এই ভাইদের কাছ থেকে। আমি যে স্বপ্নটা দেখি বা আমি আপনাদেরকে যে স্বপ্নটা দেখাতে চাই বা যে স্বপ্নটা দেখতে বলি, যে আমরা যারা উলিপুর থেকে ধীরাশ্রমে এসেছি, আমাদের একটা জেনারেশন চলছে, আমরা কাজ করছি, থাকছি, খাচ্ছি, একটা জেনারেশন চলছে। কিন্তু আমরা যদি এরকম একটা স্বপ্ন দেখি যে আমার যে ছেলেটা আছে, আমার যে মেয়েটা আছে, এই ছেলেটা এবং মেয়েটা কারো গাইডেন্সে, কারো পরামর্শে সে দেশের বাইরে গিয়ে অক্সফোর্ডে গিয়ে পড়াশোনা করবে, সে ক্যামব্রিজে গিয়ে পড়াশোনা করবে, যে মাদ্রাসায় পড়ে সে আল আজহারে গিয়ে পড়বে, যে মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়বে, যে মক্কার উম্মুল খুরাতে গিয়ে পড়বে। তাহলে আপনারা স্বপ্ন দেখেন যে আপনাদের এখন একটা ছেলেও নাই, একজন মানুষও নাই। আমাদের উলিপুরে যদি 500টা ছেলে, 500টা মেয়ে যদি দেশের বাইরে থাকে, তখন আমাদের উলিপুর এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে উন্নতি হবে কিনা? এমনও হতে পারে যে আমরা এমন একজন বিজ্ঞানী তৈরি করব, এমন একজন মানুষ, এমন একজন একাডেমিক তৈরি করব যে হয়তো শুধুমাত্র উলিপুর না, সারা পৃথিবী তাকে দিয়ে উলিপুরকে চিনবে। আমরা পৃথিবীর অনেক দেশে যাই, বাংলাদেশকে চেনে না, ডক্টর ইউনূসকে চেনে। যদি বলে যে তোমার নাম কি বা তোমার দেশের নাম কি, তুমি কোন দেশ থেকে আসছো, আপনি যদি বলেন যে বাংলাদেশ থেকে আসছি, পৃথিবীর অনেক দেশ আছে চেনেন। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, আফ্রিকার কয়টা দেশকে আপনি চেনেন? আফ্রিকার অনেক দেশ আছে, আপনাকে যদি জিজ্ঞেস করা আপনি বলেন দেখে এইটাকে, আপনি বলতে পারবেন না। তার কারণ হলো এই দেশের নাম আপনি কোনোদিনও শোনেন নাই। তখন যদি বাংলাদেশ বলেন না চেনে, যদি আপনি বলেন যে আমরা ডক্টর ইউনূসের দেশের মানুষ, তখন তারা কিন্তু চেনে হয়ে যাচ্ছে। তার মানে এমনও হতে পারে যে আপনার যে সন্তানটি আজকে একটা এখানকার প্রাইমারি স্কুলে যাচ্ছে, এখানকার একটা মাদ্রাসায় যাচ্ছে, আমরা যদি একটা সমৃদ্ধ উলিপুরের পরিকল্পনার মধ্যে একটা উচ্চ শিক্ষার এই ধরনের উইংস করতে পারি, তাহলে আপনারা দেখবেন একদিন হয়তো আপনার ছেলেটা সারা পৃথিবীতে আপনার শুধুমাত্র নয়, আপনার পরিবারের নয়, আপনার গ্রামের নয়, আপনার সমাজের নয়, আপনার দেশের মুখ উজ্জ্বল করবে। এই জন্য সম্মানিত ভাইরা, এই যে উলিপুরের যে আমি একটা বললাম যে 10 দফার একটা ভিশন নিয়েছি, এর মধ্যে হলো এই জায়গাটা যে আমরা উলিপুরের মধ্যে স্কিলফুল লোক তৈরি করতে চাই। আমরা প্রত্যেকটা ঘরের মধ্যে একটা স্কিলফুল লোক তৈরি করতে চাই। আমাদের উলিপুরের মানুষ শুধু ধীরাশ্রমে এসে এখানে কাজ করলে হবে না, আমাদের উলিপুরের মানুষকে সংসদ সচিবালয়ের মধ্যে কাজ করতে হবে, আমাদের উলিপুরের মানুষকে পুলিশের হেডকোয়ার্টারে কাজ করতে হবে, আমাদের উলিপুরের মানুষকে আমরা দেখতে চাই যে আমরা যখন টেলিভিশন খুলবো, টেলিভিশনের মধ্যে খেলা হচ্ছে, আমাদের বলে ওই যে ছেলেটা বল করতেছে এটা উলিপুরের, ওই যে ছেলেটা কর্নার কিক করতেছে এটা উলিপুরের।
তো আমরা আমাদের উলিপুরকে দেখতে চাই এই ধরনের একটা স্ক্রিনফুল উলিপুর, যে উলিপুরের মধ্যে স্ক্রিনফুল মানুষগুলো বাংলাদেশের সব কি পয়েন্টের মধ্যে আমাদের ভাইরা বিচরণ করতেছে, আমাদের বোনেরা বিচরণ করতেছে। ঠিক একইভাবে আমরা এ ধরনের একটা উলিপুর দেখতে চাই যে এখনো উলিপুরের মধ্যে 32,500 মতো ছেলে আছে যারা এখনো বেকার, যাদের কাজ নেই। আমার যে বিভিন্ন দেশে ঘোরার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি নতুন একটা প্রজেক্ট শুরু করেছি। এই প্রজেক্টটার নাম হলো SEE। এসতে হলো স্কিল, ইতে হলো এমপ্লয়মেন্ট, আর একটা ইতে হলো এমপ্লয়মেন্ট। আমরা একটা প্রজেক্ট এবং ক্লাস শুরু করবো খুব শীঘ্রই। উলিপুরের মধ্যে যারা বেকার আছে, প্রধান কথা একজন ছেলে ইন্টারমিডিয়েট পাস করেছে, একজন ছেলে SSC পাস করেছে, এরপর সে বেকার। আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে তাকে আমরা কম্পিউটারে গ্রাফিক্সের ট্রেনিং দেবো, তাকে আমরা যেন সে টেকনিক্যালি অন্তত কনভারসেশন করতে পারে, এই ধরনের আমরা ল্যাঙ্গুয়েজ স্কিলের ট্রেনিং দেবো, ইংলিশে সে কমিউনিকেশন করতে পারে। এরপর তাকে আমরা ফ্রিল্যান্সিং এর সাথে যোগাযোগ করাই দেবো। তার মানে এটা হবে এরকম যে তার বাড়ি পান্ডুলে, সে থাকে পান্ডুলে, ফ্রিল্যান্সিং এর সাথে গোটা ওয়ার্ল্ড কমিউনিটির সাথে সে যদি যোগাযোগ করতে পারে, সে যদি ভালো গ্রাফিক্সের কাজ জানে, ভালো ইটার কাজ জানে, ভালো ওইটার কাজ জানে, তাহলে থাকবে পান্ডুলে, কিন্তু পান্ডুলে বসে থেকে সে কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু ইনকাম করতে পারবে। এজন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি, এই প্রজেক্টটা হলো SEE। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে দক্ষতা আছে, আমরা চাই উলিপুরের প্রত্যেকটা বাড়িতে অন্তত একটা কর্মক্ষম স্কিলফুল মানুষ তৈরি হোক, যে মানুষটা তার নিজের লোকাচার করতে পারবে, তার চলার জন্য যেটা দরকার সেটা সে আয় করতে পারবে, যে মানুষটা তার বাবা মায়ের দায়িত্বটা নিতে পারবে, আস্তে আস্তে সে তার পরিবারের দায়িত্বটা নিতে পারবে, আস্তে আস্তে সে তার সমাজের দায়িত্বটা নিতে পারবে, এবং আস্তে 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 সে তার গ্রামের দায়িত্বটা নিতে পারবে। তো SEE এর মাধ্যমে আমরা এভাবে ছাত্রদেরকে তৈরি করতে চাই যেন তারা বাংলাদেশের সব জায়গাগুলোতে যেতে পারে। আমরা ছাত্রদেরকে তৈরি করতে চাই যেন তারা বাংলাদেশের বাইরেও যদি তারা পড়াশোনা করতে চায় তারা যেতে পারে। আমরা যুবকদের তৈরি করতে চাই যেন একজন যুবক উলিপুরের প্রতি বেকার না থাকে। এই SEE প্রজেক্টের আওতায় যদি আমরা গোটা উলিপুরটাকে আমরা একসাথে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই উলিপুরটা চোখে দেখা আমরা স্বপ্ন দেখতে পারবো যে আমাদের উলিপুরটা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল থানায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এ ধরনের একটা স্বপ্ন নিয়ে আমি অনেক আগ থেকে উলিপুরে কাজ করছি। মাঝখানে আপনারা জানেন একটা ফ্যাসিস্ট সরকার ছিল, আমার মতো বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে দেশে আসা সম্ভব হয়নি। ফ্যাসিস্টের পতন হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভাইরা তাদের যোগ্যতা দক্ষতা নিয়ে দেশে ফিরেছে হলো কন্ট্রিবিউট করার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশটাকে সামনে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমিও আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি চাই, আমার স্বপ্ন হলো এই উলিপুরকে একটা সমৃদ্ধ উলিপুর। আমার স্বপ্ন হলো যে এই উলিপুরটাকে নিয়ে আমরা গর্ব করব। আমার স্বপ্ন হলো যে এই উলিপুরটাকে আমরা পৃথিবীর মানুষের এমন ভাবে দেখাবো, মানুষ যেন পড়াশোনা করে একটা গরিব থানা কি করে বাংলাদেশের রোল মডেল হতে পারে। আমি চাই আমাদের যারা সন্তান সন্ততি আছে তারা কেউ যেন না ধরে। এই সন্তান সন্ততিটা মানুষ করার জন্য উলিপুরের একজন মানুষ হিসেবে আমাদের যেহেতু লিমিটেড ক্যাপাসিটি এই অর্থে বলছি, সরকারের বড় বড় অফিসে আমাদের লোকজন কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনারা যদি বলেন তাহলে কতজন আছে আমাদের উলিপুরে? খুবই কম। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মানে কলেজের শিক্ষক যদি আপনারা বলেন তাহলে দেখবেন কতজন আছে? কম। আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের মধ্যে প্রায় বোধ হয় 10,000-এর মতো প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে। এটা যদি আপনি বাংলাদেশের মধ্যে অ্যাভারেজ করে দেন তাহলে প্রত্যেকটা থানায় অন অ্যাভারেজ 500 জন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার কথা। কিন্তু আপনি যদি উলিপুরের দিকে তাকান তাহলে দেখবেন উলিপুরের মধ্যে 20 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাই। যেহেতু আমাদের রিসোর্সটা কম, এই কারণে আমাদের যারা পরের জেনারেশন আছে এই জেনারেশনকে টেনে তোলার লোকটা অনেক কম। আমি আপনাদেরকে বলতেছি ইনশাআল্লাহ, আপনাদের একজন ভাই হিসেবে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই
এইটা এই কারণে না যে আপনার প্রয়োজন, এইটা এই কারণে না আমার প্রয়োজন। আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই, এটা হলো উলিপুরের পক্ষ থেকে আমার প্রতি একটা দায়ভার। এই উলিপুরে আমার জন্ম হয়েছে, এই উলিপুরে আমি বেড়ে উঠেছি, এই উলিপুরে আমার শৈশব কেটেছে, এই উলিপুরে আমার কৈশোর কেটেছে। এই উলিপুরটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো একটা জায়গা যাক, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্বের অংশ হিসাবে যদি আপনার কোনো ছেলেকে শুধুমাত্র দেশের কোথাও কোনো প্রয়োজনে কোথাও ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে, তা থাকার জায়গা হচ্ছে না, অন্য যে কোনো প্রয়োজনে যদি যে কোনো কিছু দরকার হয়, আমরা উলিপুর উন্নয়ন ফোরাম করেছি। এর ঢাকায় অফিস আছে, এর উলিপুরে অফিস আছে, এবং এর লন্ডনেও আমরা অফিস করেছি এই কারণে যে শুধুমাত্র উলিপুর বা বাংলাদেশের মধ্যে নয়, আপনার যদি একজন ছেলের জার্মানির মধ্যে কোনো দরকার হয়, আপনার একজন ছেলে ইতালি যাবে, সেখানে যদি কোনো প্রয়োজন হয়, আপনার একজন মেয়ে যদি অস্ট্রেলিয়া যাবে, সেখানেও যদি কোনো প্রয়োজন হয়, আপনারা আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার যতটুকু যোগাযোগ দিয়েছে, যতটুকু কানেক্টিভিটি দিয়েছে, পৃথিবীর যে প্রান্তে আমার ভাইরা যাক না কেন, আমি সেখানে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে আমি একটা ঘটনা বলি যে আমাকে উলিপুর থেকে একজন ফোন দিল যে আমাদের উলিপুরের একজন প্রবাসী ভাই সৌদি আরবে দুঃখজনকভাবে মারা গেছে। মারা যাবার পর, মারা গেলে কি হয়, ইনকাম বন্ধ হয়ে যায়। এখন তার লাশটা যে সৌদি আরব থেকে উলিপুরে পাঠানো হবে, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কারণে সৌদি আরব আটকায় গেছে, এটা সমাধান হয়েছে। এরপর আমাকে জানানো হলো আপনাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আমি সৌদি আরবের সাথে যোগাযোগ করলাম এবং মাত্র 2 দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ রাস্তা করে ছেড়ে দিল। আমাদের ভাই উলিপুরে আসলেন এবং আমাদের ভাইয়ের পরিবাররা তাদের সন্তানকে বুঝে পেলেন এবং সেখানে দাফন কামনা করলেন। এই জন্য সব জায়গায় যে কাজ হবে তা আমি মনে করি না, বাট আমার জায়গা থেকে আমি মনে করি সমৃদ্ধ উলিপুর করার প্রয়োজনে আপনার সন্তানকে মানুষ করার জন্য যদি কোথাও কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ সেই সহযোগিতার জায়গায় সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। ঠিক একইভাবে একটা উলিপুরের সুন্দর কানেক্টিভিটি বিল্ড আপ করার জন্য উলিপুরের হসপিটালের যে অবস্থা আপনারা জানেন, উলিপুরের রাস্তাঘাটের কি অবস্থা আপনারা জানেন, উলিপুরের পড়াশোনার কি অবস্থা আপনারা জানেন। এই সব জিনিসগুলোকে মিলাই একটা সুন্দর উলিপুর গড়ার জন্য আমি 10টা প্রজেক্ট নিয়েছি। আমি মনে করি আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যদি আপনাদের পাশে থাকি, আমরা পরস্পরের সাথে মিলে ইনশাআল্লাহ একটা সুন্দর এবং সমৃদ্ধ উলিপুর করতে পারবো ইনশাআল্লাহ। আমার এই সমৃদ্ধ উলিপুর বিনির্মাণের যাত্রায় আমি আপনাদেরকে পাশে পাবো ইনশাআল্লাহ। কাদের কাদের পাবো হাত তুলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন হাতগুলোকে কবুল করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের ভাইরা যেরকম বলছে আপনাদেরকে, আপনারা আমার জন্য এই উন্নয়নের যে কথাগুলো আছে এগুলোর জন্য আপনাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং সর্বোপরি ওটা আপনার অধিকার। অবশ্যই 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 আপনারা এবং আমাদের যে বোনেরা ওই পাশে আছেন, বোনদেরকে আমি অনুরোধ করব, আপনার যারা বোন আছে, আপনার যারা চাচি আছে, আপনার যারা ফুফু আছে, আপনার যারা ভাই বোন আছে, আপনারা তাদের সাথে কথা বলবেন এই ধরনের একটা সমৃদ্ধ উলিপুর গড়ার জন্য, আমরা যেন সকলের জন্য একসাথে কাজ করতে পারি। এবং অবশ্যই যখন ভোট আসবে, আমার বিনীত অনুরোধ থাকে আপনারা যাকেই ভোট দেন না কেন, আপনারা অবশ্যই অবশ্যই উলিপুরে যাবেন, আপনারা ভোট দিবেন, আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং সবাই মিলে আমরা ইনশাআল্লাহ একটা সমৃদ্ধ উলিপুর গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমি আবারও আমার অন্তরস্থল থেকে আমাদের যে বোনরা আসছেন, আমাদের যে ভাইরা আসছেন, সারাদিন আপনারা অনেক পরিশ্রম করেছেন, সারাদিন আপনারা কাজ করেছেন। এই কাজের পর আপনারা এসছেন, আমাদের কথাগুলো শুনেছেন, আপনাদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ দিয়েছেন, আপনাদের কাছাকাছি একটু থাকবার বা কথা শোনার একটু সুযোগ দিয়েছেন বা কথা বলবার একটু সুযোগ দিয়েছেন। সেই জন্য আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এখানকার যারা স্থানীয় দায়িত্বশীল বৃন্দ আছেন, সম্মানিত ইমাম সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, যারা আপনারা এসছেন আমাদের প্রোগ্রামে, আমার পক্ষ থেকে, আমাদের উলিপুরের সবার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন, আয়োজন করেছেন, তাদেরকেও আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।